নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শোনাব কলকাতার আরজিকর হাসপাতালের একজন প্রাক্তন ডাক্তারের জীবনের ভয়ঙ্কর সত্যি ভৌতিক ঘটনা। ডাক্তারবাবুর পিসি আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন। এই ভয়ঙ্কর ঘটনাটা যখন ঘটে তখন ডাক্তারবাবুর সাথে ওনার আরও 3 বন্ধু সেখানে উপস্থিত ছিল। পিসি ডাক্তারবাবু ও তার বাকি 3 বন্ধুর আসল নাম ওনার লেখার মধ্যে প্রকাশ করেননি। উনি কাল্পনিক নাম ব্যবহার করেছেন। এমনকি পিসির আপত্তি থাকায় ওনার পরিচয়ও প্রকাশ করতে পারছি না। ডাক্তারবাবুর পিসি ঠিক যেভাবে পুরো ঘটনাটা লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ছি। আমার ভাইপো শুভাশিস। বর্তমানে সে একজন প্রতিষ্ঠিত এবং নামকরা ডাক্তার। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে পড়াকালীন ভাইপোর আরও 3 বন্ধু, নাম রতন, বিজয় আর বাবলু, এই 4 জনের সঙ্গে খুবই ভয়ঙ্কর মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার কথা ভাবলে শুভাশিস আজও শিউরে ওঠে। শুভাশিসরা 4 বন্ধু একেবারে এক আত্মা এক প্রাণ। মেডিকেল কলেজে পড়ার পর ওরা ওই হাসপাতালে ইন্টার্নশিপও করে। যখন ডাক্তারি পড়ছিল তখন একবার ওরা ঠিক করে জঙ্গলে বেড়াতে যাবে। অনেক ভাবনা চিন্তা করে ঠিক হলো লাটাগুড়ির জঙ্গলে যাবে। কদিনের মধ্যেই সব ব্যবস্থা করে ট্রেনে চেপে বসল শুভাশিস, রতন, বিজয় আর বাবলু। রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে ওরা গল্প করা শুরু করল, নানা রকম গল্প। ট্রেনে ওদের কারোরই ঘুম আসে না। ফার্স্ট ক্লাস এসি কম্পার্টমেন্টের একটা কুপেতে 4টে বার্থে 4 জন নিজের নিজের জায়গায় শুয়ে শুরু হলো ভূতের গল্প। ওরা মেডিকেলের স্টুডেন্ট, কেউ ভূত বিশ্বাস করে না। এক একজন একটা করে গল্প বলে আর সবাই হো হো করে হেসে ওঠে। এইভাবে গল্প করতে করতে একসময় ওরা ঘুমিয়ে পড়ে। ট্রেনটা বেশ কিছুটা লেট চলছিল, তাই ওদের নিউ জলপাইগুড়ি পৌঁছতে একটু দেরি হয়ে গেল। ওখানে পৌঁছে স্টেশনের ওয়েটিং রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে স্টেশনের পাশের একটা হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে নিল। তারপর গাড়ি ভাড়া করে লাটাগুড়ির জঙ্গলের একটি ডাকবাংলোর উদ্দেশ্যে রওনা হলো। ওখানে আগে থেকেই বুকিং করা ছিল, তাই পৌঁছনোর পর কোনো অসুবিধেই হলো না। বহুদিনের পুরনো সেই ডাকবাংলোর লোহার গেট পেরিয়ে যখন পৌঁছল, বাংলোর বুড়ো কেয়ারটেকার আব্দুল ওদের একটা স্যালুট করে নিজের পরিচয় দিয়ে মালপত্র ঘরে পৌঁছে দিয়ে বলল, আপনারা স্নান সেরে লাঞ্চ করে নিন, লাঞ্চ রেডি আছে। লাঞ্চ সেরে ওরা ঠিক করল আজ আর বেরোবে না। রাতে ভালো করে ঘুম হয়নি, এখন জমিয়ে ঘুমোবে। যখন ওদের ঘুম ভাঙল তখন সন্ধে হয়ে গেছে। চোখে মুখে জল দিয়ে বেশ ফ্রেশ মুডে বারান্দায় গিয়ে বসল। বারান্দায় বেতের চেয়ার টেবিল পাতা। ওখানে বসে আব্দুলকে ডেকে সবাইকে চা দিতে বলল। একটু বাদে আব্দুল চা নিয়ে এলো, সঙ্গে গরম গরম পকোড়া। চা খেতে খেতে আব্দুলের সাথে গল্প জুড়ে দিল। এই জঙ্গলে কি কি জন্তু জানোয়ার আছে, সাপখোপের উপদ্রব আছে কি না, এই সব কথা জিজ্ঞেস করতে লাগল। জঙ্গলের একটা অদ্ভুত নিজস্ব আওয়াজ আছে, ঝিঝি পোকার ডাক, বাতাসের একটা অদ্ভুত সনসন শব্দ, সব মিলিয়ে বেশ থ্রিলিং একটা ব্যাপার। রাতে রুটি আর দেশি মুরগির কষা মাংস দারুণ রান্না করে আব্দুল। বেশ তৃপ্তি করে খেয়ে দিয়ে ওরা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে জঙ্গল দেখাবার জন্য একটা জিপের ব্যবস্থা করা ছিল।
ওই জিপে করে জঙ্গলের ভেতরে গেল। জিপের যে ড্রাইভার সেই ওদের গাইড করে জন্তু জানোয়ার দেখাতে লাগলো। জঙ্গলের ভেতরে ঢুকে কথা বলা যায় না, না হলে জন্তু জানোয়াররা অ্যালার্ট হয়ে লুকিয়ে পড়বে। তাই ওরা খুব ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলছিল। দিনের আলো থাকতে থাকতে জঙ্গল থেকে ফিরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বারান্দায় গিয়ে বসল। শুভাশিস জিজ্ঞেস করল, আব্দুল, তুমি কখনো ভূত দেখেছ? আব্দুল খুব ভয়ে পেয়ে দুই কানে হাত দিয়ে বলল, তবা তবা, এসব আপনারা কি বলছেন বাবু? এখন রাত বিরেতে এসব কথা বলতে নেই। ওরা খুব ইন্টারেস্ট পেয়ে গেল। সমানে আব্দুলকে জোর দিতে লাগলো কি জানে বলার জন্য। আব্দুল বলল, এখন হারগিজ বলবো না। এই রাত বিরেতে এইসব কথা জানতে চাইবেন না বাবু, কাল দিনের বেলা বলবো। ওরা বলল, বেশ, সকালেই বলো। পরদিন সকালে ঠিক হলো ওরা এই বাংলোর চারপাশটা একটু ঘুরে দেখবে। ব্রেকফাস্ট সেরে ঘুরতে গেল। আব্দুল বলে দিয়েছিল বেশি দূর যেন না যায়। মাঝে মাঝে চিতাবাঘ বেরোয়, পালাতে গেলে আরও গভীর অরণ্যে ঢুকে যাবে ওরা, তাই কাছেই যেন থাকে। আব্দুলের কথাকে তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছে মতো ঘুরতে লাগলো। কিছু দূর যাওয়ার পর দেখল দূরে একটা ছোট ভাঙাচোরা মন্দির, লতা গাছে পুরো ঢাকা পড়ে গেছে। ওরা গুটি গুটি পায়ে মন্দিরের কাছে গিয়ে কোথাও কোনো মূর্তি দেখতে পেল না। অনেকটা বেলা হয়ে এসেছিল, তাই তখনকার মতো ফিরে এলো। দুপুরের খাবার খেতে খেতে আব্দুলকে ওই মন্দিরটার কথা জিজ্ঞেস করাতে আব্দুল খুব রাগ করল। বলল, ওই জায়গাটা ভালো না, ওখানে আর যাবেন না। আব্দুলের সাথে কোনো তর্ক না করে দুপুরে বিছানায় শুয়ে ঠিক করল রাতে ওখানে যাবে, গিয়ে কিছু ছবি তুলবে। যদি কিছু থাকে ক্যামেরায় ঠিক ধরা পড়বে। বিকেলে চা খেতে খেতে আব্দুলকে আবার চেপে ধরল ওখানে কি আছে জানার জন্য। সহজে আব্দুল কিছু বলতে চাইছিল না, ওরাও ওকে জোর করতে লাগলো। তখন আব্দুল বলল, ওখানে একজন কাপালিক থাকত, সে তন্ত্র সাধনা করত। আশেপাশে গ্রামের লোকেরা ওর কাছে আসতো অন্যের ক্ষতি করার জন্য, মানে যার সাথে ওদের শত্রুতা আছে তাদের ক্ষতি করতে বলতো। কাপালিক নিজের তন্ত্র বলে ভূত পিশাচ পাঠিয়ে তাদের ক্ষতি করত। একদিন ঘোর বর্ষাকালে অমাবস্যা রাতে ওই কাপালিক এই রকমই কোনো কাজ করছিল। তখন বিকট শব্দে ওই মন্দিরের ওপর একটা বাজ পড়ে আগুন ধরে যায় মন্দিরে, আর ওই কাপালিক ঝলসে আতপোড়া হয়ে মারা যায়। সেই থেকে কেউ আর ওদিকে যায় না, গেলে কিছু না কিছু ক্ষতি হবেই, তাই ওখানে যাওয়া বারণ। এইসব শুনে ভয় পাওয়ার বদলে ওদের উৎসাহ আরও বেড়ে গেল। রাতে আব্দুল ঘুমিয়ে পড়ার পর ওরা চারজন চুপি চুপি বেরিয়ে পড়ল। সঙ্গে নিল ক্যামেরা আর জোরালো আলোর 4টে টর্চ লাইট। ওই জায়গায় পৌঁছে টর্চ মেরে চারদিকে দেখতে লাগলো। মন্দিরের ভেতরে ঢুকতে সাহস হলো না, যদি বিষধর সাপখোপ থাকে, তাই বাইরে থেকেই ছবি তুলতে লাগলো। হঠাৎ একটা হৃদয় বিদারী ভয়ঙ্কর আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে রতনের হাতের ক্যামেরাটার ফ্ল্যাশ জ্বলে উঠল, আর আওয়াজটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ওরা চারজনই মাটিতে লুটিয়ে পড়ল, আর হাত থেকে টর্চ আর ক্যামেরা ছিটকে পড়ল। একটু ধাতস্থ হওয়ার পর শুভাশিস হাতড়ে হাতড়ে টর্চটা জ্বালিয়ে দেখল সবাই মাটিতে পড়ে আছে। শুভাশিস সবাইকে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। রতন আর বিজয় আস্তে আস্তে উঠে বসল।
কিন্তু বাবলু উঠল না। ওরা অনেক ডাকলো, কিন্তু বাবলুর কোনো সাড়া নেই। বিজয় ওর পালস দেখল, বুঝল বাবলু আর নেই। কোনো রকমে টেনে হিচড়ে বাবলুর বডিটা ওরা বাংলোয় নিয়ে এলো। ওই শব্দে আব্দুলের ঘুম ভেঙে গিয়েছিল। ওদের দেখে আব্দুল হাই হাই করে উঠল, বলল, বাবু, এত বারণ করলাম তাও গেলেন, তাও আবার রাতে? কি সর্বনাশ হলো দেখুন। পরদিন সকালে পুলিশ এসে বডিটা নিয়ে গেল। পোস্টমর্টম হওয়ার পর ওখানেই বাবলুর দাহ সংস্কার করে ফেলল ওরা। তারপর ভারী মন নিয়ে কলকাতায় ফেরার সময় রতন বলল, তোরা কি ওখানে কিছু দেখেছিলি? ওরা বলল, না, কিছু দেখিনি, তবে আওয়াজটা কিসের ছিল? ওই রকম ভয়ঙ্কর আওয়াজ জীবনে শুনিনি। রতন বলল, আমি দেখেছি, খুব ভয়ানক একটা ঝলসানো মুখ, কি বিভৎস চাউনি। ওটা দেখেই হয়তো বাবলু হার্ট ফেল করে মারা গেছে। সবাই চুপ করে থাকলো। খুব আফসোস হচ্ছিল। আব্দুলের কথা মেনে নেওয়া উচিত ছিল ওদের। সেদিন রাতে ওদের ওই নিষিদ্ধ জায়গায় যাওয়াটা একেবারে উচিত হয়নি। কলকাতায় পৌঁছে অনেক দিন পর ওরা ওখানকার তোলা ছবিগুলো প্রিন্ট করতে দিয়েছিল। একটা ছবিতে সত্যি একটা খুবই ভয়ানক মুখের মতো অবয়ব দেখা যাচ্ছিল। সেই ছবিটা দেখে রতন বলল, দেখ দেখ, এই সেই মুখ যেটা দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আর বাবলুও নিশ্চয় ওই দেখেই মারা গেছে। ওর হার্টটা এমনিতেই একটু দুর্বল ছিল। এই ভয়ানক দৃশ্য আমি কোনোদিনও ভুলতে পারবো না রে। আমাদের সবার ভুলের খেসারত দিল বেচারা বাবলু।